অনিন্দিতা মিত্রের লেখা গল্প পট পরিবর্তন। 18 নম্বর বেডের পেশেন্টটা ভীষণ জ্বালাচ্ছে। একটু পরপর নানা রকম বায়না জুটছে। অতিষ্ঠ করে মারল। তুমি একটু দেখো না মিতাদি। নতুন পেশেন্ট নাকি রে? হ্যাঁ, কাল রাতেই ভর্তি হয়েছে। একটু যাও না প্লিজ। কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছে রে? পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। গতকাল ছেলে এসে ভর্তি করে দিয়ে গেছে। আজকে সারাদিনে একবারও আসেনি। ডক্টর সেন একটু পরেই রাউন্ডে আসবেন, অথচ কিছুতেই স্যালাইনের বোতল লাগাতে দিচ্ছে না। ঠিক আছে, দেখছি। মিতা ফাইলটা রেখে উঠল। শিলা ব্যস্ত মুখে দরজা ঠেলে বেরিয়ে গেল। জেনারেল ইউনিট। বিশাল হলঘর জুড়ে বেশ অনেকগুলো বেড। জানালায় ঝুলছে সবুজ রঙের বড় বড় পর্দা। সরকারি হাসপাতাল। পেশেন্টে গিজগিজ করছে। মিতা 18 নম্বর বেডের দিকে এগিয়ে গেল। একটা পাশ ফিরে গুটিসুটি হয়ে শুয়েছিল ভদ্রমহিলা। কাছে যেতেই মিতা ভীষণভাবে অবাক হলো। বেডে শুয়েছিল কণিকা, তার শাশুড়ি। কণিকা মুখ ফিরিয়ে একবার ভ্রু কুঁচকে তাকালো মিতার দিকে। কিছু যেন একটা মনে করার চেষ্টা করছেন। তারপর ক্লান্ত স্বরে বললেন, ও নার্স দিদি, আমার না খুব খিদে পেয়েছে। এরা আমাকে কিছু খেতে দিচ্ছে না। মিতা অপলক চোখে তাকিয়েছিল কণিকার দিকে। 5 বছরের চেহারার এতটাও পরিবর্তন হয়নি যে তাকে চেনা যাবে না। মিতা একটু ঝুঁকে পড়ে বলল, কি নাম আপনার? আমার নাম দুবার উচ্চারণ করে মুখে কি যেন বিড়বিড় করল কণিকা। মিতা স্পষ্টতই বুঝতে পারল অ্যামনেশিয়ার পেশেন্ট। তবু আর একবার জিজ্ঞেস করল, আমাকে চিনতে পারছেন? মুখটা অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করে কণিকা বললেন, হ্যাঁ পারছি। তুমি তো নার্স দিদি। আপনাকে খাবার দেওয়া হবে, কিন্তু তার জন্য যে স্যালাইনটা আমাকে লাগাতে দিতে হবে। না, স্যালাইন লাগালে আমার ভীষণ ব্যথা লাগে। তা বললে তো চলবে না। স্যালাইন লাগানোর পরেই খাবার দেওয়া যাবে, এটা আমাদের এখানকার নিয়ম। কণিকা এবার বেজার মুখে বললেন, ঠিক আছে, লাগিয়ে দাও। স্যালাইনের বোতলটা চেঞ্জ করে দিতে দিতে পুরনো অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। এই সেই মানুষ যার জন্য মিতার জীবনে ঝড় উঠেছিল। ডিভোর্স হয়েছিল শুভর সাথে। পুরনো কথাগুলো জলছবির মতন ভেসে উঠেছিল। শুভ মধ্যবিত্ত ঘরের ছেলে, বিধবা মায়ের একমাত্র সন্তান। সম্বন্ধটা নিয়ে এসেছিল মিতার বাবার এক বন্ধু। অফিসেই চাকরি করত শুভ। মিতার নার্সের চাকরি করা নিয়েও ছেলের বাড়িতে কোনো সমস্যা ছিল না, সুতরাং বিয়েটা নির্বিঘ্নে হয়ে গিয়েছিল। বিয়ে বাড়ির কোলাহল ক্রমশ স্তিমিত হয়ে এসেছিল। ফুলশয্যার খাটটা একেবারে সাধারণ, কেউ যত্ন করে সাজিয়ে রাখেনি। বউ ভাতের সমস্ত কাজকর্ম একা শুভকে সামলাতে হয়েছে বলে তার চোখে মুখে ভীষণ একটা ক্লান্তি। শুভ ছবিটা দেখেই তাকে ভালো লেগে গিয়েছিল। বাবা জিজ্ঞেস করেছিলেন ছেলে পছন্দ হয়েছে কিনা। এক কথায় হ্যাঁ করেছিল মিতা। বিয়ের আগে টুকটাক ফোনে কথা হয়েছে। খুব গম্ভীর স্বভাবের মানুষ শুভ, তাই ফরমাল কথাবার্তাই হয়েছে বেশি। মিতা ভীষণভাবে রোমান্টিক মনের অধিকারী, তাই বিয়ে, স্বামী, সংসার এসব নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দুচোখ ভরে ছিল। কিন্তু সেসব রোমান্টিকতা নিমেষেই ধূলিসাৎ হলো ফুলশয্যার রাতে। কোনো রকম রোমান্টিকতা শুভর মধ্যে দেখতে পাচ্ছিল না মিতা। গম্ভীরভাবে সে মিতাকে বিয়ের রাতে একটা কথাই বলেছিল, তুমি এ বাড়িতে স্বাধীন, যা খুশি তাই করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, আমার মা যেন তোমার কোনো ব্যবহারে আঘাত না পায়। আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছেন। মিতা ঘাড় নেড়ে সায় জানায়। এরপর যান্ত্রিকতা নিয়ে একবার কাছে এলো শুভ কিছু সময়ের জন্য। তারপর একপাশে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মিতা পাশ ঘুরে গায়ে হাত রাখতেই শুভ বলেছিল, সারাদিন খুব খাটাখাটনি গেছে, ভীষণ ঘুম পাচ্ছে, তুমিও ঘুমো। সত্যি শুভর মুখটা খুব ক্লান্ত দেখাচ্ছিল। মিতা মনে মনে হাসল। অপরিচিত এই মানুষটাকে অল্প সময়ের ব্যবধানে কি করে এতটা ভালোবেসে ফেললাম। মিতা সে রাতেই নিজের কাছে নিজে অঙ্গীকার করেছিল যে শুভর মা কণিকাকে সে কোনোভাবেই কষ্ট দেবে না। মিতা খুব কম বয়সে তার মাকে হারিয়েছিল, তাই শুভর মায়ের মধ্যেই নিজের মাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। বিয়ের প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কেটে গিয়েছিল। বিয়ের পরপর বেশ কয়েকদিন শুভ অফিসে যায়নি, তাই 2-3 দিন পর থেকেই শুভ অফিসে যাওয়া শুরু করেছিল। মিতার আরও কয়েকটা দিন ছুটি তখনও পাওনা ছিল।
শুভ অফিস থেকে বাড়ি ফিরেই শটান বেডরুমে ঢুকে মিতার গলাটা জড়িয়ে ধরে বলেছিল, জানো, সবাই বলছিল এমন সুন্দরী বউকে ছেড়ে অফিসে আর আসে কোন অভাগা। মিতা লাজুক স্বরে হেসে বলল, ছাড়ো, দরজাটা খোলা। কথাটা শেষ হওয়ার অপেক্ষা মাত্র মিতার শাশুড়ি কণিকা দরজার সামনে এসে দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল দুজনের দিকে। শুভ অপ্রস্তুত হয়ে মিতাকে ছেড়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলেছিল, মা, বড্ড খিদে পেয়েছে। কণিকা অদ্ভুতভাবে ঠোঁটের কোণে হাসি এনে বলেছিলেন, আগে তো ঘরে ফিরে সোজা আমার কাছে আসতিস, এখন কি নিয়ম পাল্টে গেল, না মাকে ভুলে গেলি? শুভ এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেছিল। তুমি যে কি বলো না মা, তুমি আমার কাছে গোটা পৃথিবী, তোমাকে ভুলে কোথায় যাব বলো? কণিকার মুখে নিমেষেই পরিতৃপ্তি নির্মল হাসি। সেদিন রাতে মিতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল শুভ। মিতা ও শুভর আদরে সাড়া দিয়ে ডুবে যাচ্ছিল। হঠাৎ শুভ সতর্ক কণ্ঠে বলে উঠল, ওই ঘর থেকে মায়ের আওয়াজ আসলো না? মিতা অবাক হয়ে তাকিয়েছিল শুভর মুখের দিকে। আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। না না, মা আমার নাম ধরে বুঝে ডাকলো। শুভ আর 1 মিনিটও অপেক্ষা করল না। মিতাকে ওভাবে ছেড়েই পাশের ঘরে দৌড়ে গেল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও শুভকে ফিরতে না দেখে মিতা পরিধেয় বস্ত্র ঠিকঠাক করে পাশের ঘরে গিয়ে দেখল শুভ মায়ের মাথা টিপে দিচ্ছে। মিতাকে দেখে বলল, মিতা, মায়ের ভীষণ মাথা যন্ত্রণা করছে। তোমাকে বললাম না ডাক শুনতে পাচ্ছি? মা ডাকছিল। তুমি যাও, শুয়ে পড়ো, আমি একটু পর যাচ্ছি। মিতা একটু ইতস্তত করে বলল, আমি মায়ের মাথা টিপে দিই, তুমি না হয় ঘুমোও, সারাদিন তো অনেক পরিশ্রম গেছে। শুভ কিছু বলার আগেই কণিকা শুভর হাতটা চেপে ধরে বলল, না বাবা, তুই যাস না, আমার কাছে থাক একটু, আমার মাথাটা টিপে দে, আমি এখনই ঘুমিয়ে পড়ব। শুভ চোখের ইশারায় মিতাকে বসতে বলল। মিতা পাশে বসল। কণিকা শুভ ছোটবেলার অনেক ঘটনার কথা ভীষণ উৎসাহ সহকারে বলে যাচ্ছিলেন। বিয়ের পর কয়েকদিন যেতে না যেতেই শাশুড়ির বিভিন্ন অদ্ভুত রকম ব্যবহারে ভীষণভাবে অবাক হচ্ছিল মিতা। শাশুড়ি খুব কম বয়সে বিধবা হয়েছিলেন। শুভকে নিয়েই ছিল তার জগৎ। অল্প বয়সে বিধবা শাশুড়ি কিছুতেই বউ নিয়ে এত আধিক্যতা সহ্য করতে পারেননি। এরপর কথায় কথায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করা শুরু করলেন। ছেলের কাছে তাকে খারাপ করবার চেষ্টার কোনো ত্রুটি ছিল না তার। অদ্ভুত এক মানসিক সমস্যা ছিল। শুভকে কিছুতেই তার সাথে হাসি খুশি থাকতে দেখতে পারছিলেন না। এতকাল ছেলেকে ঘিরেই তার জীবন আবর্তিত ছিল। কিন্তু মিতা আসার পর তার মনে হচ্ছিল যে তার প্রতিদ্বন্দ্বী চলে এসেছে, যে তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নেবে। এরপর একদিন শাশুড়ি তার শোয়ার ঘরে ঠাকুরের আসন পাতলেন। অজুহাত হিসেবে বললেন তার ঘরে জায়গা কম, তাই আজ থেকে এ ঘরেই ঠাকুর থাকবে। ঠাকুরের আসন পেতেছেন এ নিয়ে এত কিছু বলা যায় না, তাই মিতা চুপ করেছিল। কিন্তু কয়েকদিন পরে মিতা পরিষ্কার বুঝল ঠাকুরের আসন পাতার আসল কারণ। কণিকা বলেছিলেন, এরপর থেকে যখন তখন দরজায় ছিটকিনি দিয়ে রেখো না, আমার ঠাকুর ঘরে সবসময় কাজ থাকে। অবাক হয়ে মিতা লক্ষ্য করেছিল শুভ আর সে যখনই দরজা বন্ধ করে একটু সময় কাটানোর জন্য চেষ্টা করে, তখনই কণিকা ঠাকুরের কাজকর্মের কথা মনে পড়ে। দুপুরবেলা হঠাৎ একদিন ঘরে ঢুকে অনর্থক ঠাকুরের আসন পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছিলেন। মাকে দেখে শুভ অমায়িকভাবে হেসে বলেছিল, এই ভর দুপুরে আবার এসব করতে বসলে কেন মা? তুই তো জানিস বাবা, দুপুরে আমার ঘুম আসে না, ঠাকুরের কাজগুলো একটু এগিয়ে রাখি। তোরা ঘুমো, আমি কাজ শেষ করে চলে যাব। শুভ মায়ের প্রতি অসীম ভালোবাসার আবেগ নিয়ে বলেছিল, সারাদিন অনেক পরিশ্রম করো মা, থাক না, ওসব মিতা করবে। ও কি আর এত নিয়ম নীতি মানে? জামা কাপড় না ছেড়ে ঠাকুরের কাজে হাত দেওয়া যায় না, তুই তো জানিস। রাত্রি 11টা, 11:30টার আগে দরজা ছিটকিনি দিতে পারত না মিতা। আবার ভোর 6টার সময় থেকেই শাশুড়ি দরজায় ধাক্কা দিতে শুরু করতেন। মিতার বিরক্ত মুখ দেখে শুভ হেসে বলতো, মায়ের বরাবরই খুব ভোরে ওঠার অভ্যাস। একদিন গভীর রাতে এসে দরজায় নক করলেন কণিকা। ভয়ে তিনি নাকি ঘুমোতে পারছেন না, অতএব ছেলে চলে গেল মাকে ঘুম পাড়াতে। পরদিন সকালে উঠেই কণিকা মিতার দিকে তীব্র বিদ্বেষ নিয়ে তাকিয়ে বলেছিল, তুমি কি ভেবেছ আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে? ও আমার চাইতে কাউকে বেশি ভালোবাসে না।
মিতা কণ্ঠস্বরে বিরক্তি লুকিয়ে রেখে মিষ্টিভাবে বলেছিল, ছেলে তো আপনার মা, তাকে আমি কেন কেড়ে নেব? ও আমাকে বলেছে আপনি কত কষ্ট করে ওকে মানুষ করেছেন। আমার তো মা নেই, আপনি আমার মায়ের মতো। আমি কখনোই চাইব না যে ও আপনার থেকে আমাকে বেশি ভালোবাসুক। কণিকা মুখ বিকৃতি করে বলেছিল, এসব ন্যাকাপনা কথা দিয়ে আমার ছেলেকে ভোলাতে পারলো, আমাকে ভোলাতে পারবে না, বলে দিলাম। মিতা যতটা পারে শাশুড়ির সাথে সাথে কাজ করত, কিন্তু তার প্রতিটা কাজে খুঁত না ধরলে কণিকা চলতো না। তুমি কি বাপের ঘর থেকে তরকারি কাটাটাও শিখে আসোনি? সমান মাপে তরকারি কাটতে হয় সেটাও জানো না? হাসপাতালে যাওয়ার আগে সমস্ত কাজকর্ম এগিয়ে দিয়ে তবেই মিতা বেরোতো, আর রাতের রান্নাটা দুজনে মিলে করতো। কিন্তু তা সত্ত্বেও শাশুড়ির মন পাওয়া সম্ভব ছিল না। বিয়ের পর মিতার হাতে রান্না খেয়ে শুভ ভীষণভাবে আপ্লুত হয়েছিল, প্রশংসায় প্রশংসায় ভরিয়ে দিয়েছিল তাকে। কণিকা ছেলের মুখে মিতার প্রশংসা শুনে তির্যক ভৎসনার চোখে তাকিয়েছিল মিতার দিকে, যেন সে গর্হিত অপরাধ করে ফেলেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এরপর থেকে প্রায়শই মিতার রান্নায় নুন বেশি, না হলে চিনি বেশি, অথচ মিতা কিন্তু সব কিছু সঠিক পরিমাণ মতোই দিত। তারপর একদিন মিতা আবিষ্কার করলো তার রান্না করা তরকারির মধ্যে ইচ্ছে করে নুন মিশিয়ে দিচ্ছে কণিকা। রাগে দুঃখে অপমানে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল মিতার। শাশুড়ি বেশ কায়দা করে বলেছিলেন, দেখলাম নুন একটু কম হয়েছে তাই দিচ্ছি, তাই এ নিয়ে ছেলের কাছে আবার নালিশ করতে যেও না। মিতার বই পড়ার ভীষণ নেশা, এ নিয়েও শাশুড়ি তির্যক মন্তব্য শুনতে হতো। একটু পরেই ছেলেটা ফিরবে, কোথায় বিকেলের খাবার দাবার করে রাখবে তা না, উনি বসলেন বই নিয়ে। হাসপাতাল থেকে ফিরতে একদিন একটু দেরি হয়েছিল। শাশুড়ি আর শুভ ভীষণ একটা রাগ নিয়ে দাঁড়িয়েছিল। শাশুড়ি তীব্রভাবে উচ্চকণ্ঠে বলেছিল, হাসপাতালের নাম করে কোথায় যায় কে জানে, বাইরে যে কোথায় কি করে বেড়ায়, এমনিতেই নার্সদের নিয়ে যত কেচ্ছা কেলেঙ্কারি কানে আসে। রাগে অপমানে কান ঝাঁঝা করছিল মিতার। শুভ সব শুনেও যখন কোনো উত্তর দিল না, তখন মিতা চুপ করে থাকতে পারেনি, বলেছিল, আজকে আমি যদি আপনার নিজের মেয়ে হতাম এই ধরনের নোংরা কথা আপনি বলতে পারতেন? আর যদি এতই সন্দেহ হয় তাহলে ছেলেকে আমার সাথে পাঠাবেন প্রতিদিন, নোংরা মানসিকতা ত্যাগ করুন। এ কথা বলার পরিণতি হিসেবে শুভ জোর করে মায়ের পা ধরে ক্ষমা চাইয়েছিল। স্বাভাবিকভাবে শুভর সাথে ঘরে কথা বলতেও বাধ্য মিতার, কারণ বন্ধ দরজার ওপাশে দুটো কান ওত পেতে রয়েছে স্পষ্ট বুঝতে পারত মিতা। একদিন সরাসরি কণিকা মিতাকে বলল, দিন দিন দেখছি বাবু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কোনো কিছুই বেশি ভালো না, সংযম দরকার। মিতার পা থেকে মাথা অবধি জ্বলে যাচ্ছিল, রাগে অপমানে চোখ জ্বালা করছিল। বিয়ের পর থেকে শারীরিকভাবে মিলন কতবার হয়েছে তা হাতে গুনে বলে দেওয়া যাবে। শুভ সবসময় সতর্ক, মা পাশের ঘরে আছেন, শুনতে পাবে। রাগে বিরক্তিতে মিতার মুখ থেকে কথা সরছিল না। রাতে শুভ বাড়ি ফিরতেই মিতা বলেছিল, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। তোমার মা বোধহয় আমাকে ঠিক মেনে নিতে পারছেন না। প্রতিবারের মতো এবারও শুভ বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বলেছিল, সবে তো 6 মাস হলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলছি মায়ের কোনো মানসিক সমস্যা হচ্ছে না তো? কেন হঠাৎ এ কথা বলছো কেন? বেশ বিরক্ত হয় শুভ। এখন তোমার বিয়ে হয়ে গেছে শুভ, রাতে আমারও তো তোমাকে চাই, কিন্তু তুমি প্রায়ই মায়ের কাছে চলে যাও। আর আমি লক্ষ্য করে দেখেছি মা তোমার সাথে আমার থাকাটা ঠিক পছন্দ করে না। তোমার সাথে আমার ইন্টিমেট হওয়াটা উনি মেনে নিতে পারছেন না। শুভ হিসিয়ে উঠেছিল। ও কাল রাতে মা এসেছিল সেই জন্য এসব বলছো? কি আশ্চর্য, রাতে একা শোয়ার অভ্যাস নেই মার। এতদিন আমি পাশে শুতাম, তাই হয়তো। এতে মানসিক সমস্যার কথা আসছে কেন? তুমি বোঝার চেষ্টা করছো না শুভ। আমি সবই বুঝতে পারছি, মাকে তুমি সহ্য করতে পারছো না। মিতা শুভকে ঠিক বোঝাতে পারে না। একটা দীর্ঘশ্বাস গড়িয়ে এসেছিল মিতার বুক বেয়ে। দরজার ওপারে যে কণিকা দাঁড়ানো সেটা দুজনের কেউ টের পায়নি। কণিকা হঠাৎ করে ঢুকে হাউমাউ করে চিৎকার জুড়ে দিয়েছিলেন, ছি ছি ছি, এত নোংরা মানসিকতা! ছেলের সাথে মা শোবে, এ নিয়েও এত কথা! ওর সাথে আমার সম্পর্ক নিয়ে তুমি সন্দেহ করো?
ছেলের সাথে মায়ের সম্পর্ক নিয়ে যে সন্দেহ করে তার নরকেও ঠাঁই হবে না, তুই পচে মরবি। মিতার মনে হচ্ছিল তার কানে যেন কেউ গরম সীসা ঢেলে দিচ্ছে। মিতা কোঁকিয়ে উঠে বলেছিল, মা, আপনি ভুল বুঝছেন, আমি এরকমটা বলতে চাইনি। কী সব ভাবছেন আপনি? কণিকা হাউমাউ করে কেঁদে চলেছিলেন। শুভ তীব্র ভৎসনার দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে মাকে নিয়ে পাশের ঘরে চলে গিয়েছিল। ছুটি ছাটার দিনগুলোতেও একসাথে বেরোনোর কথা হলেই শাশুড়ি তাদের সঙ্গ ধরতেন। মাসের মধ্যে 15-20 দিনই অসুস্থতার বাহানায় ছেলেকে নিজের কাছে ধরে রাখবার চেষ্টা করতেন। মিতা শত চেষ্টা করেও শাশুড়ির মনের ভ্রান্ত ধারণা দূর করতে পারেনি বা শুভকে বোঝাতে পারেনি। শাশুড়ির বাক্যবাণে তীব্রতা সহ্য করবার মতন মানসিক ধৈর্য ধীরে ধীরে কমে আসছিল। একদিন শাশুড়ির সাথে বিবাদ চরমে পৌঁছল। সেদিন রবিবার ছিল, আগের দিন মাইনে হয়েছে মিতার। রেডি হয়ে ঘর থেকে বেরোতে যেতেই শাশুড়ি বললেন, এ মাস থেকে মাইনের টাকা তোমার বাবাকে দেওয়া চলবে না। আমার মাইনের টাকা আমি কাকে দেব কাকে দেব না সেটাও আপনি বলে দেবেন? তোমার বিয়ে হয়ে গেছে, এখন তুমি এ বাড়ির বউ, নিজের বাড়ির কথা ভুলে যাও। আর তাছাড়া খাচ্ছ পড়ছ আমার ছেলের টাকায়, আর নিজের মাইনের টাকাটা বাবার হাতে তুলে দিচ্ছ, বেশ ব্যবস্থা তো। আর তোমার বাবা কেমন লোক, মেয়ের টাকায় খেতে তার লজ্জা করে না? রাগে অপমানে সারা শরীর জ্বলছিল মিতার। আপনি যদি আপনার ছেলের টাকায় খেতে পারেন, তাহলে আমার বাবা কেন পারবে না বলতে পারেন? ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ঘরে ঢুকলো শুভ। তোমার আস্পর্ধা তো কম নয়, আমার মায়ের সাথে এভাবে কথা বলছো? ছেলেকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন কণিকা। দেখ বাবা দেখ, আজ এ দিনটা দেখবার ছিল। আমাকে বলে কি না আমি তোর টাকাই খাই। এ মেয়ে যদি এ বাড়িতে থাকে তবে আমি আর অন্য জল স্পর্শ করব না। আমাকে তোর মাসির বাড়ি রেখে আয়। হ্যাঁ, সেই ভালো, আপনি বরং সেখানে গিয়েই থাকুন। যে শাশুড়ি সর্বক্ষণ ছেলের বউয়ের ঘরে আড়ি পাতে, যে ছেলে বউয়ের ভালো থাকা সহ্য করতে পারে না, তার অন্যত্র গিয়ে থাকাই ভালো। শুভ দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, শাট আপ মিতা, আর একটা কথা বললে কি করবে? তুমি গায়ে হাত তুলবে? প্রয়োজন পড়লে তাই করব। আমার মাকে অপমান করবার সাহস তুমি কোথা থেকে পাও? মিতার দুচোখ জ্বলছিল। তোমার মতো মানুষের বিয়ে করাটাই উচিত হয়নি। উনি আমার বাবাকে অপমান করেছেন, সেটা তোমার চোখে পড়ে না? দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করছেন, সেটাও তোমার চোখে পড়ে না? আমার মাকে যদি সম্মান করতে না পারো তবে... মিতার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়েছিল। তবে কি শুভ? কণিকা তিক্ত স্বরে বলেছিল। বাংলা কথা বুঝতে পারছো না? চলে যাও এ বাড়ি ছেড়ে। শুভর দিকে তাকিয়েছিল মিতা। আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো তুমি? শুভ তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলেছিল, হ্যাঁ, তুমি যেতে পারো। এক কাপড়ে বেরিয়ে এসেছিল মিতা। সে আজ বছর 5 আগের কথা। শুভ ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিল। সংসারটা এভাবে ভেঙে যাবে স্বপ্নেও ভাবেনি। চোখ বন্ধ করল মিতা। দুপুরের দিকে ডক্টর সেন রাউন্ডে এসেছিলেন। পেশেন্টকে দেখে বললেন, শি ইজ কোয়াইট নর্মাল নাও, ডিসচার্জ করে দিতে বলুন। ওকে ডক্টর। মিতা এগিয়ে গিয়ে টেবিলে বসলো। ডিসচার্জ ফর্মটা টেনে নিল। হঠাৎ বেশ কয়েকটা উত্তেজিত আওয়াজ শুনে মুখ তুলে তাকালো। কণিকার বেডের সামনে দাঁড়িয়েছিল শুভ এবং তার বর্তমান স্ত্রী। শুভদের পাড়ায় মিতার বাবার এক পরিচিত বন্ধু থাকেন। তিনিই খবর দিয়েছিলেন অফিসে কি একটা টাকা পয়সার জালিয়াতির কারণে শুভর চাকরি গেছে। মাছের আড়তদারের একমাত্র মেয়েকে টাকার জন্য বিয়ে করেছে। বউটি যেমন ঝগড়ুটি তেমনি দরজাল। পাড়ার লোক পর্যন্ত ওদের চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ। শুভর স্ত্রী উত্তেজিত কণ্ঠে কিছু বলছিল। বাধ্য হয়ে মিতা এগিয়ে গেল। প্লিজ কিপ কোয়াইট, এটা হাসপাতাল, আপনার বাড়ি নয়। শুভ ভালো করেই জানতো মিতা এখানকার নার্স। সংকুচিতভাবে তাকালো মিতার দিকে। শুভর স্ত্রী এগিয়ে এসে বলল, আচ্ছা সিস্টার, একে এখান থেকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া যায় না? জ্বালিয়ে মারল বুড়ি, পাগল ছাগল একটা। মিতা শুভর মুখের দিকে তাকালো। বউয়ের সামনে বেশ জড়সড় হয়ে দাঁড়িয়েছিল শুভ। শুভর স্ত্রী যে তাকে চেনে না সেটা পরিষ্কার বুঝতে পারল মিতা। ও বাড়িতে যে তার কোনো স্মৃতি রাখেনি তার শাশুড়ি, এটা আগেই বোঝা উচিত ছিল।
মিতা কণ্ঠস্বরকে যতটা সম্ভব শান্ত রেখে বলল, মাথার আঘাতটা খুব বেশি ছিল না, স্টিচ করে দেওয়া হয়েছে। ওকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। তারপর ওনাকে নিয়ে কী করবেন সেটা আপনাদের ব্যাপার। হসপিটাল কর্তৃপক্ষ এসবের দায়িত্ব নিতে পারে না। শুভ মিনমিন করে বলল বউকে, শোনো না, বাড়ি নিয়ে গিয়ে না হয় চিন্তা ভাবনা করি। শুভর স্ত্রী বাসখাই গলায় চেঁচিয়ে উঠল, বাড়ি গিয়ে আর কোনো চিন্তা ভাবনা নয়। হয় তোমার পাগল মা ওই বাড়িতে থাকবে, নয় আমি থাকব। এই বলে দিলাম। যখন তখন অঘটন ঘটিয়ে বসে থাকে। আমি আর পারবো না। একটা বউ তো ছেড়ে চলে গেছে, আমি ছেড়ে গেলে তোমার কিন্তু গতি নেই। মিতা অবাক হয়ে শুভকে দেখছিল। এই সেই দম্ভশালী মাতৃভক্ত শুভ। এই কয়েকটা বছরে এই চেহারা একেবারে পরিবর্তন হয়ে গেছে। বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক মনে হচ্ছিল শুভকে। চেঁচামেচি শুনে শিলা দৌড়ে এলো। এই যে, আপনারা তাড়াতাড়ি রিলিজ নিয়ে বেরোন তো, নইলে সিকিউরিটি ডাকবো। শুভ বউকে শান্ত করার চেষ্টায় ভীরুকণ্ঠে বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। শুভর বউ এবার শাসানির সুরে বলল, বেশ, আমি বাড়ি গেলাম। ওর ব্যবস্থা করে তবে ঘরে ঢুকবে। দুমদাম পা ফেলে চলে গেল শুভর বউ। ডিউটি শেষ করে বাইরে গেটের কাছে দাঁড়িয়েছিল মিতা। সামনে একটা বাইক এসে দাঁড়ালো। সরি, তোমাকে কি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে? আসলে অফিসে একটা মিটিং চলছিল, তাই একটু লেট হয়ে গেল। মিতার বর্তমান স্বামী অভিক হাসি মুখে দাঁড়িয়েছিল। না না, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, চলো। অভিক ও বাবা মায়ের একমাত্র সন্তান। একটা ম্যাট্রিমনি সাইট থেকে অভিকের বাবা মার সাথে যোগাযোগ করেছিল মিতার বাবা। অভিক সব জেনে শুনে মিতাকে বিয়ে করেছে। তার বাবা মা চিন্তাধারাও অতি আধুনিক। বিয়ে 3 বছর হয়ে গেছে মিতার। একবারও মনে হয় না যে অভিকের বাবা মা তার নিজের মা বাবা নয়। বাইকে উঠতে উঠতে মিতা দেখল কণিকা রাস্তার একপাশে চুপ করে বসে আছে। মিতা একটু আশ্চর্য হলো। ডিসচার্জ হয়ে গেছে 5-6 ঘন্টা হয়ে গেছে, এখন উনি এখানে বসে আছেন কেন? সামনের দিকে তাকিয়ে দেখল শুভ হাসপাতালের এক কর্মীর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে দ্রুত পদে বেরিয়ে গেল। অভিক, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। হাসপাতালের কর্মীটিকে একটু ধমক দিতেই আসল সত্যিটা বেরিয়ে এলো। শুভ তাকে বলেছে কণিকাকে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসতে। মিতা নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল কণিকার দিকে। কর্মের ফল বুঝি একেই বলে। একদিন এই মায়ের অত্যাধিক সন্তান স্নেহ কেড়ে নিয়েছিল তার সুন্দর সংসার। আজ সেই সন্তান তাকে ছেড়ে দিয়ে গেছে অসহায় অবস্থায়। একটু চুপ করে দাঁড়িয়ে থেকে এগিয়ে এসে অভিককে বলল, অভিক, তুমি বাড়ি যাও, আমি ওই ভদ্রমহিলাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করিয়ে দিয়ে আসছি। অভিক কণিকার দিকে তাকিয়ে বলল, সে তো এখান থেকে অনেকটা দূর, আর তাছাড়া ওর আত্মীয় স্বজন কোথায়? উনি কণিকা মুখার্জি। অভিক অবাক চোখে তাকিয়েছিল। তোমার শাশুড়ি? অ্যামনেশিয়ার পেশেন্ট। ছেলে এখানে ফেলে রেখে চলে গেছে। বৃদ্ধাশ্রমে থাকলে ভালো থাকবে। মাসে মাসে কিছু টাকা দিতে হবে, এই যা। অভিক হাঁ করে স্ত্রীর মুখের দিকে তাকিয়েছিল। যে মানুষটার জন্য মিতার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল, যার জন্য তার ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, তাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাইছে নিজের খরচায়। অভিক মিতার দিকে তাকিয়ে হেসে বলল, তোমাকে এতদিন ভালোবাসতাম, এখন শ্রদ্ধা করা শিখলাম। মিতা অভিকের মুখের দিকে হাসি মুখে তাকিয়েছিল। এই মানুষটি তার জীবনকে আবার গতি দিয়েছে। তোমার মতো মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, এটা আমার সৌভাগ্য অভিক। অভিক আবার একটু এগিয়ে এসে বলল, আমরা দুজন দুজনকে পেয়েছি, এটা আমাদের দুজনের সৌভাগ্য। আচ্ছা শোনো, আমি কি যাব তোমার সাথে? না না, তোমাকে আসতে হবে না। হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে চলে আসব। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। বিকেলে শপিং মলে যাব। ওকে ডিয়ার হাজব্যান্ড। মিতা সামান্য হেসে এগিয়ে গেল কণিকার দিকে। চলুন। কণিকা হতভম্বের মতন মিতার মুখের দিকে তাকিয়ে বলল, কোথায় যাব? মিতা কণিকার মুখের দিকে তাকিয়েছিল। এতদিন মনের ভেতরে একটা ভয়ানক রাগ, বিদ্বেষ, ঘৃণা বাসা বেঁধেছিল এই মানুষটার জন্য। কিন্তু সময়ের চাকা ঘুরে আজ মিতা কণিকাকে যেখানে দেখছে, সেখানে আর রাগ, বিদ্বেষ কিছুই অবশিষ্ট নেই। আছে একটা অনুকম্পা। কৃতকর্মের ফলে জন্মেই ভোগ করতে হয়, যা শুভ ভোগ করছে, সাথে সাথে তার মাও ভোগ করছে। কণিকার শীর্ণ হাতটা সন্তর্পণে ধরে মিতা বলল,
একটা নতুন বাড়িতে, যেখানে আপনার মতো আরও অনেক মানুষ আছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।